স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। ঠোঁট গোল করে সিগারেটের বিষাক্ত ধোঁয়ার সাথে গরম নিঃশ্বাস ছাড়ে রিচার্ড। অতপর সহজ সাবলীল গলায় উত্তর দিল, আমি এসে সব সামলে নেব ফাদার, ডোন্ট ওয়ারি। কিছুটা ক্ষিপ্ত হলো ওপাশের জন। তিরিক্ষি মেজাজ দেখিয়ে বলল, সব খবর আমার কানে আসছে রিত। আলতু ঝামেলায় ধরাস তো কেন? মেয়ে লাগবে তোমার? ইতালি আসো, মেলা বসিয়ে দিব আমি তোমার জন্য। কাউচে গা এলিয়ে আয়েশ করে শুলো রিচার্ড। এক দলা সাদা বাষ্পের মতো ধোঁয়া শূন্যে উড়িয়ে দিয়ে বলল, অনেকদিন পর অনেক ইন্টারেস্টিং একটা গেম পেয়েছি ফাদার, শেষটা একটু দেখাই যাক। বলেই অপর পাশ থেকে কিছু শোনার অপেক্ষা না করে কল কেটে দেয়। পরপর হাতে অদ্ভুত রকমের দেখতে একটা ঘড়ির দিকে এক পলক তাকিয়ে উঠে দাঁড়ায়। কালচে ঠোঁট জুড়ে বিরাজ করছে রহস্যময় বক্র হাসি। ঘড়িটা রিচার্ড সব সময়ই সঙ্গে রাখে, তবে হাতে খুব কমই। রিচার্ডের হাঁটা দেখে পেছন নিল লুকাস। কদমে কদম মেলাতে মেলাতে বলল, বস আমি আসবো? পায়ের তালের মতোই রিচার্ডের গমগমে গলা বলল, নোপ। কোথায় আছেন বস? মধু খেতে। লুকাসের কাছে লাগলো সে দুনিয়ার সব থেকে আশ্চর্যজনক কথা শুনল, তাও রিচার্ডের মতো তেতো মানুষের কাছ থেকে। তবে তা বেশিক্ষণ আমলে রাখলো না। খাবারের কথা শুনে থেমে যাওয়া গতি আবার বাড়ায়। এক প্রকার দৌড়ে ছিল। রিচার্ডের লম্বা কদম এতক্ষণে গাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছে। লুকাসের ব্যগ্র কণ্ঠস্বর। বস আমিও যাবো, শুনছি এখানে কোনো রেস্টুরেন্টে ভালো মধু পাওয়া যায়। ড্রাইভিং সিটে গিয়ে বসলো রিচার্ড। বজ্রপাতের মতো গম্ভীর কণ্ঠে শুধায়। এই জায়গায় শুধু রিচার্ডের জন্যই মধু জমে। লুকাসের মুখ মলিন হয়। গাড়ির উইন্ডোর কাছটাই খানিকটা ঝুঁকে মলিন স্বরে বলল, বস আমিও আসি? নো, আই নিড প্রাইভেসি। বাতাসের সাথে ধুলো উড়িয়ে চলে গেল রিচার্ডের ব্ল্যাক সার্ক। এবার লুকাসের মাথায় সাত আসমান ভেঙে পড়ল। প্রাইভেসি কেন? তাও রিচার্ডের মতো অবাধের? আশ্চর্য, আশ্চর্য। টুইন পিক পাহাড়টি এক অদ্বিতীয় সৌন্দর্যের স্থান, যেখানে দুটো পাহাড় একে অপরের কাছাকাছি দাঁড়িয়ে এবং যার শীর্ষবিন্দু দুটি শৃঙ্গের মতো দেখা দূর হতে। এটি সাধারণত পাহাড়ের চূড়ার দিক থেকে একটি প্রশান্ত এবং বিস্তৃত দৃশ্য উপস্থাপন করে। উপর থেকে দৃশ্যটি অত্যন্ত মুগ্ধকর, যেখানে সারা প্রান্তরে ছড়িয়ে থাকা গাছপালা, নদী বা জলাশয়ের প্রতিফলন এবং দূরের পাহাড় পর্বতগুলোর সমুদ্রের মতো নীলাভ দৃশ্য দেখা যায়। পাহাড়ের শীর্ষ থেকে সূর্যোদয় বা সূর্যাস্তের সময় আকাশের পরিবর্তিত রং এবং পাহাড়ের আবহাওয়ার পরিবর্তন এক অনন্য দৃশ্য তৈরি করে, যা প্রকৃতির প্রেমিকদের জন্য এক অভূতপূর্ব অভিজ্ঞতা। এলিজাবেথ জেদ ধরে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থেকে সূর্যাস্ত দেখবে। সূর্যাস্ত হতে এখনো প্রায় ঘন্টা দুয়েক সময় লাগবে, তবে মহারানীর হুকুম বলে কথা। যথাযথভাবে রানীর সেবা না করলে যদি রানীর মনক্ষুণ্ণ হয়। না না বাবা, অগত্যা রাজি হয়ে গেল তাকবীর। এলিজাবেথকে দ্বিতীয়বার উচ্চারণও করতে হয়নি। তো একটু হাঁটা যাক এলোক এসে, সন্ধ্যা হতে মেলা দেরি এখনো। এলিজাবেথ মাথার সানসেট ঠিকঠাক করতে করতে তাকবীরের কৃষ্ণ গহ্বরে তাকালো। রোদের উত্তাপে উজ্জ্বল বর্ণের অবয়বে লালচে আভা দেখা দিয়েছে। দৃষ্টির সীমানার ভিতর কোনো বাড়ি ঘর নেই, শুধু বড় বড় পাহাড়ের ঢিলা। উপর থেকে নিচে তাকালে গলা শুকিয়ে আসে এলিজাবেথের। শুকনো ঢোক গিলে দৃষ্টি দিল তাকবীরের উপর, অতপর বলল, নিচের দিক দিয়ে হাঁটি, এই দিকটাই ভয় লাগছে। পা পিছলে পড়তে পারলে আমি একদম চাঁদে চলে যাব। ফিক করে হেসে দিল তাকবীর। ওষ্ঠপুটে চঞ্চল প্রাণ খোলা হাসি। এলিজাবেথের কপাল কুঁচকানো দেখে যথাসম্ভব হাসি চেপে নিল তাকবীর, তবুও একেবারে সফল হয়নি। ঠোঁট কামড়ে হাসে, সাথে শরীর ঝাঁকুনি দিচ্ছে অল্প স্বল্প হাসি চেপে রাখার কারণে। চাঁদ উপরে এলোক এসে, নিচে না। জিভ কাটল এলিজাবেথ তাৎক্ষণিক। তড়িঘড়ি করে নিজের ভুল সংশোধন করে নিল, বলল, হ্যাঁ হ্যাঁ ওটাই। ঠোঁট কামড়ে ভ্রু গুছিয়ে চেয়ে দেখলো তাকবীর তার এলো কেশিকে। একটু হেনস্থা করার জন্যে আবারও কথার মধ্যে প্যাঁচ ধরল,
বলল, কোনটায়? এলিজাবেথের নিরুদ্বেগ ভাব, নিরুদ্বেগ জবাব। একটা হলেই হলো। এমন সব বাচ্চা সুলভ আচরণে আটকা পড়েছিল একত্রিতের এক প্রাপ্তবয়স্ক পুরুষ 16-র এক লাস্যময়ী তরুণীর প্রেমে। তাকবীর শুধু চেয়ে দেখে কিভাবে তার ভালোবাসা ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতিকে কেন্দ্র করে পাহাড় সমান গড়ে উঠেছে। দিনকে দিন সে তলিয়ে যাচ্ছে অগাধ ভালোবাসার অতলে। তার এই নিগুড় অনুভূতির পিছনে একটাই উদাত্ত উদ্দেশ্য, এই মেয়েটিকে ভালো রাখা এবং নিজের পাশে রাখা, এতে নিজেরই ভালো থাকা। রোদের তৎপরতা খুবই বেশি, শরীর থেকে ঘাম চুইয়ে চুইয়ে পড়ছে। এক ফালি বাতাসের উপস্থিতিও টের পাওয়া দায়। হঠাৎ গলা শুকিয়ে তুমুল কাশি ওঠে এলিজাবেথের। ঝুঁকে দুহাতে হাঁটুতে ভর দিয়ে কাঁচতে থাকে। অস্থির হয়ে ওঠে তাকবীর। এলোকেশি, ঠিক আছো? চোখ ঝাঁপিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। এলিজাবেথ হাঁপাতে হাঁপাতে বলল। পানি। তাকবীরের চিন্তিত অবয়বে আধার নেমে আসলো। ঢালু পাহাড়ে গাড়ি নিয়ে আসা সম্ভবত নয়। গাড়ি নিচে যাতায়াত সড়কের এক কোণে রেখে এসেছে তাকবীর। দূরত্ব মোটামুটি। এই অবস্থায় এলিজাবেথকে নিয়ে যাওয়া সম্ভব নয়। আশেপাশে কোনো মানব বসতি নেই। যে সাহায্যের জন্য যাবে কারোর কাছে? এই খোলা বিস্তৃত পাহাড়ে এখন পানি পাবে কোথায়? ওদিকে ক্রমাগত এলিজাবেথের কাশির তোড় বাড়তে থাকে। ধীরে ধীরে তাকবীরের রক্তাভ চেহারার বর্ণ পরিবর্তন হতে থাকে। দিশাহীন হয়ে এদিক সেদিক তাকাতে থাকলো। হঠাৎ চোখ যায় কিছু দূর দূরেই একটি কাঠের বেঞ্চি রয়েছে। জায়গাটা সমতল। তাকবীর এলিজাবেথকে ধরে বেঞ্চিতে বসালো। ধাতস্থ গলায় আশ্বাস দিল। এলোকেশি পাখি, একটু অপেক্ষা করো আমার জন্য। আমি যাবো আর আসবো, নড়বে না একদম এখান থেকে। টইটম্বুর চোখে এলিজাবেথ তাকালো তাকবীরের পানে। শ্যামলা মুখে উদ্বিগ্নতায় আধার নেমে এসেছে। নীরব মাথা নাড়ালো শুধু। তাকবীরও একই ভঙ্গিতে মাথা নাড়িয়ে সড়কের দিকে ছুটল। এলিজাবেথ যথাসম্ভব ঢোক গিলে গলা ভিজিয়ে কাশি থামানোর চেষ্টা করলো। হঠাৎ অতর্কিত আক্রমণে বুক শুকিয়ে এলো এলিজাবেথের। কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে যায় ঘটনাটি। শুধু অনুভব করেছিল কেউ হ্যাচকা টান দিয়ে তাকে শূন্যে তুলে নেয়। নিঃশ্বাস আটকে চোখ মুখ খিচিয়ে রাখে এলিজাবেথ। ঘোড়ার ফুৎকার শব্দে স্তম্ভিত হয়ে ফিরে এলিজাবেথ। সচল হয় থমকে যাওয়া মস্তিষ্ক। নাকের ডগায় বাড়ি খেতে থাকে পরিচিত সেই পারফিউমের স্মেল। গতি হারায় হৃদয় স্পন্দন, এই বুঝি বুক ফেটে যাবে। পর্যাপ্ত অক্সিজেন থাকা সত্ত্বেও শ্বাস নিতে পারে না এলিজাবেথ। দম আটকে আসছে। চোখ খোলার সাহস হয় না এলিজাবেথের। একটা হৃদয়হীন বৃক্ষপটের সাথে লেগে আছে তার পিঠ। কারোর বাহুডোরে আবদ্ধ হয়ে আছে সে। পক্ষী রাজের মতো করে ঘোড়া চড়ে নিয়ে যাচ্ছে তাকে এক বিষাদ রাজ্যের রাজা। ঘোড়ার পায়ের প্রতিটি কদম এবং ঝাঁকুনির সাথে সাথে হাত পা শ্বাসরুদ্ধকর অবস্থায় হাত পা ঘেমে ঠান্ডা হতে থাকে এলিজাবেথের। এক শ্বাসরুদ্ধকর অবস্থায় নিজের আবিষ্কার করলো এলিজাবেথ। ঘোড়ার কর্কশ গলার শব্দ কমে আসলো। আশপাশ খুবই শান্ত লাগছে। পিটপিট করে চোখ মেলে তাকায় এলিজাবেথ। দেখতে পায় জায়গাটা একটা স্টার্ট ফার্মের বিশাল মাঠ। চারিপাশে শুধু সবুজ সতেজ ছোট ছোট ঘাস। কাঠ দিয়ে তৈরি বেড়া দিয়ে নির্দিষ্ট সমপরিমাণ বিস্তৃত জায়গা ঘেরাও করা। মাঠের এক প্রান্তে কিছু আরবীয় প্রজাতির ঘোড়া শো জাম্পিং প্রশিক্ষণ নিচ্ছে। অপর এক প্রান্তে কিছু ঘোড়া ঘাস খাচ্ছে। চারিপাশে এক নজর চোখ বুলিয়ে দৃষ্টি গেল ঘোড়ার লাগাম টেনে ধরা শক্ত হাত দুটোতে। ট্যাটু খচিত হাত অবলোকন হতেই পুনরায় গা শিউরে উঠল এলিজাবেথের। রিচার্ড ঘোড়া নিয়ন্ত্রণের লাগাম ছেড়ে দিল। ঝুঁকলো এলিজাবেথের উপর। পুরুষালী রুক্ষ থুতনি রাখলো এলিজাবেথের কাঁধে। কেঁপে উঠল এলিজাবেথের সমস্ত শরীর। হার্টবিট অস্বাভাবিকভাবে ওঠানামা করতে থাকে। শোনা গেল সেই পুরুষালী গুরু গম্ভীর ভারী কি কণ্ঠস্বর। মাই রেড। বরফের মতো জমে গিয়েছে এলিজাবেথ। টু শব্দ অবধি করছে না। অথর এলিয়ে বাঁকা হাসলো রিচার্ড। কুটিল হাতে পেঁচিয়ে ধরলো এলিজাবেথের পেট। জবথব করে কাঁপতে থাকে এলিজাবেথের শরীর। ঘৃণায় গা শিউরে ওঠে। নিজেকে শক্ত করে এলিজাবেথ দাঁতে দাঁত পিষে বলল,
এই নোংরা হাতে আমাকে ছুবেন না, আমাকে দয়া করেন। আমার সকল পাপের মধ্যে তুমি সর্বাধিক প্রিয়। উগ্র বৈশিষ্ট্য সম্পূর্ণ মানুষের এহেন নিকটে ঠান্ডা স্বরে ভয় বাড়তে থাকে এলিজাবেথের মনে। ভিজে যায় চোখের পাতা, কাঁপে গলা, কাঁপা কাঁপা গলায় আওড়ালো এলিজাবেথ। কেন এসেছেন আবার? অধরের ছোঁয়া এঁকে দিল কাঁধে রিচার্ড। পরপর ছোট ছোট চুমুতে ভরিয়ে দিতে থাকে এলিজাবেথের সমস্ত ঘাড়। ভিজে চ্যাটচেটে হয়ে যায় পশ্চাৎ পাঁজর। মেজো কাছে নিটল থেকে হাসকি স্বরে আওড়ায়। এজন্য দাঁতে দাঁত চেপে নিজেকে শক্ত করে রেখেছিল এলিজাবেথ। রিচার্ডের অপ্রীতিকর কথায় এবং কাণ্ডে চিবুক শক্ত হলো। মোচড়ামুচড়ি করতে থাকে ছাড়া পাওয়ার জন্য, মোচড়ামুচড়ি করতে থাকে ছাড়া পাওয়ার জন্য। তবে তাতে এক চুল পরিমাণ লাভও হয় না। রিচার্ডের শক্ত হাতের বাঁধন থেকে 1 ইঞ্চিও সরতে পারে না এলিজাবেথ। তীব্র ঘৃণায় রিচার্ডের এক হাত পেট থেকে টেনে ছাড়িয়ে এনে দন্ত বসিয়ে দেয়। আক্রোশ এতই ছিল যে শক্ত চামড়া ভেদ করে রক্তপাত হয়। তবুও নিজের কাজে অনড় রিচার্ড। ঠোঁটের কোণে বক্র হাসি, ওদিকে হাত দিয়ে রক্ত ঝরছে। ভেজা গলায় চেঁচালো এলিজাবেথ। কণ্ঠনালী ছিঁড়ে বেরিয়ে এলো ভিতরের সকল আক্রোশ। আপনার মতো নরখাদকের জায়গা জাহান্নামে না হোক। মরে যাচ্ছেন না কেন আপনি? কাঁধ থেকে মুখ তুলে রিচার্ড। ক্রোধে মটমট করা ধারালো চোয়ালে আজ নেই কোনো হিংস্রতার ছাপ। অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক, ঠোঁটে রহস্যময় বাঁকা হাসি। এলিজাবেথের কথার পারদে ক্ষিপ্ততা না দেখিয়ে বরং গম্ভীর গলায় জবাব দিল। মরে গেলেই কি সমাপ্তি? Some dead roses still carry fragrance. I am one of them. তাচ্ছিল্যের স্বরে হাসলো এলিজাবেথ, দাঁত এলিয়ে রুষ্ট গলায় শুধালো। Some broken heart still carry love. এবার কণ্ঠস্বর পাল্টায়। মস্তিষ্কটা ফিরে গেল তার চিরাচরিত পৈশাচিক আত্মায়। মুষ্টি মেয় করে নিল এলিজাবেথের চুল, হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল। ব্রোকেন তো তারা হয় যারা ছিনিয়ে নিতে জানে না। রিচার্ড কায়ানাথ খুব ভালো করে জানে কিভাবে নিজের জিনিস ছিনিয়ে নিতে হয়। ব্যথায় কুকড়িয়ে ওঠে এলিজাবেথ। চুলের গোড়ায় অতিক্রম টান পড়ার কারণে তৎক্ষণাৎ মাথায় যন্ত্রণা শুরু হয়। সহসাই সয়ে নিল কষ্ট। শক্ত গলায় বলল, আমি অন্য কারো। কখনো আমাকে আপনি ছিনিয়ে নিতে পারবেন না, শুধু আমাকে কষ্টই দিতে পারবেন। আরো শক্ত করে টেনে ধরল রিচার্ড এলিজাবেথের চুলের মুঠি। অপর হাত দিয়ে পেছন থেকে ঝুঁকে শক্ত করে চিবুক চেপে ধরে। ক্ষুধার্ত সিংহের মতো গর্জে উঠল, বলল, I am not the boy who fights with you. I am the man who fights for you. কেউ তুলোর মতো নরম হয়, তা পায়ের তলে পিষে চলে যাবে। আবার কেউ 1000 বছর ধরে অক্লান্ত চেষ্টা করে, এক মুহূর্তের জন্যও তার ছোঁয়া পাওয়ার আশায়। আপনার ফেলে রাখা জিনিসটাও কেউ সযত্নে বুকে তুলে নিয়েছে, কারণ প্রকৃতি কখনো শূন্যস্থান সহ্য করে না। সে চায় সব কিছু পূর্ণতা লাভ করুক। ক্রোধ তীর তীর করে বাড়তে থাকে রিচার্ডের। চিবুক রেখে এবার কণ্ঠনালী চেপে ধরল। আগুন বর্জন করলো কথায়। চোখে চলছে ক্রোধের অগ্নি। আপনি সম্ভবত ভুলে যেতে চাচ্ছেন কিভাবে হাঁটতে হয়। দম আটকে আসে এলিজাবেথের। তবুও বহু কসরতে অস্পষ্ট স্বরে আওড়ায়, কি পা ভেঙে দিবেন? দেন না, দেন। পৈশাচিক আত্মার অবয়বের ওষ্ঠপুটে ফুটে উঠল শয়তানি হাসি। পরিবর্তন হয় দৃষ্টি, ছেড়ে দিল কণ্ঠনালী, চুলের মুঠি। আবারও থুতনি রাখলো এলিজাবেথের কাঁধে। ডান হাত দিয়ে বাঁকানো কোমর চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। অপর হাত ছুটল এলোমেলো পথ ধরে। শব্দ করে উঠল এলিজাবেথ। এবার অট্ট হাসিতে ফেটে উঠল রিচার্ড। কানের লতিতে ঠোঁট ছুঁয়ে দিল, বলল, I hope you eat now. কাঁদতে থাকে এলিজাবেথ। কর্ণপাত হওয়া কান্নার প্রতিটি শব্দলোপ অপর কান দিয়ে ঝেড়ে সরে আসলো রিচার্ড। এক লাফে নেমে গেল ঘোড়া থেকে, নামিয়ে নিল ক্রন্দনরত এলিজাবেথকে। এতক্ষণে রিচার্ডকে দেখলো এলিজাবেথ। রিচার্ডের পরনে হোর্স রাইডিং কালো জ্যাকেট,
মাথায় রাইডিং হেলমেট এবং পরিশেষে পায়ে রাইডিং বুট আর বরাবরের মতো শক্ত চোয়াল। দৃষ্টি সরিয়ে ফেলে এলিজাবেথ। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না ক্রোধে কটমট করতে থাকা ধারালো চিবুকে। ঘৃণায় বিষিয়ে ওঠে মন। যতটা সরল সাজছেন ততটা নন আপনি। রিচার্ডের কাছ থেকে তেড়ে আসে অপ্রত্যাশিত অদ্ভুত কথা। এলিজাবেথ উৎসুক হয়ে তাকালো রিচার্ডের চওড়া তামুকে। চোখাচোখি হতেই চোখ মারে রিচার্ড। তার এই কথা বলার পিছনে কোনো উদ্যমই ছিল না, যেটা ছিল সেটা সফল হয়ে গিয়েছে। এলিজাবেথ বুঝল, অথবা এটা বলা হয়েছে। দৃষ্টি নামিয়ে পেছন ঘুরে চলে যেতে নেয়। খপ করে হাত ধরে ফেলল রিচার্ড। তেড়ে পেছন ফিরে এলিজাবেথ। রিচার্ড কিছু বলতে যাবে, তখনই ভেসে আসে পুরুষালী ভারী কণ্ঠস্বর। ইফ ইউ টক টু মাই ওয়াইফ ইউ ডাই। ভয়ে গুটিয়ে গেল এলিজাবেথ। ধ্বংসযজ্ঞের আগাম সংকেত পেয়ে যায়। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকে আর কিচ্ছু খারাপ না হোক। ভাবনার মধ্যেই অপর হাতে টান অনুভব করলো এলিজাবেথ। তাকবীরের শক্ত খসখসে হাতের বাঁধনে এলিজাবেথের হাত। রিচার্ড ঠোঁট এড়িয়ে হেসে ঘাড় বাঁকা করে তাকালো তাকবীরের দিকে। এলিজাবেথের হাত দুই প্রান্তে দুজন আঁকড়ে ধরে রেখেছে। এলিজাবেথ একবার তাকবীরের কৃষ্ণ গহ্বরে তাকায়, যেখানে এখন নেই কোনো প্রকার হিম শীতল হাওয়া। আগুনের লেলিহান দাউ দাউ করে চলছে তাকবীরের চোখে। এলিজাবেথ আবার তাকালো রিচার্ডের দিকে। রিচার্ডের সমুদ্র নীল চোখ দুটোতে ঘনীভূত হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত। দুজনের মধ্যে কিছুক্ষণ নীরব যুদ্ধ চলল। হঠাৎ ঠোঁট কামড়ে হাসল রিচার্ড। হেসে ছেড়ে দিল এলিজাবেথের হাত। এলিজাবেথ দ্রুত সরে গিয়ে দাঁড়ায় তাকবীরের নিকট। তাকবীর এলিজাবেথের সামনে দাঁড়িয়ে সম্পূর্ণ আড়াল করে দিল ওকে। এলোকেশে গাড়িতে গিয়ে বসো। তাকবীরের এহেন বজ্রপাতের মতো গম্ভীর শব্দে চমকালো এলিজাবেথ। তবে আর দাঁড়ায় না এক মুহূর্ত। ফার্মের গেটে তাকবীরের গাড়ি দেখা যায়। এলিজাবেথ দৌড়ে গেল গাড়ির অভিমুখে। তাকবীর তখন পানি নিয়ে এসে এলিজাবেথকে কোথাও খুঁজে না পেয়ে ঘাবড়ে যায়। পাগলের মতো এদিক সেদিক খুঁজতে থাকে। হঠাৎ মাথায় আসে এলিজাবেথের কাছে তো ফোন আছে। তাকবীর দ্রুত এলিজাবেথের লোকেশন চেক করলো। ফার্মটি টুইন পিক পাহাড়ের খুব নিকটেই। সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তাকবীর। রিচার্ড পকেটে হাত ঢুকিয়ে সরাসরি এসে দাঁড়ায় তাকবীরের সামনে টান টান হয়ে। তাকবীর অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে রাখে রিচার্ডের উপর। সাপে নেউলের সম্মুখীন হয়, চোখে চোখে সংঘর্ষ। প্রথম বাক্য রিচার্ডের পাশ থেকেই আসে। তাহলে দেখা হয়ে গেল। আমার ওয়াইফের আশেপাশে যেন না দেখি। রিচার্ডের কথার বিপরীতে তাকবীরের কাট কাট গলা। তুষ্ট হাসে রিচার্ড। দুই কদম এগিয়ে আসলো। ফিস ফিসিয়ে বলল, যদি দেখা যায়। তাকবীরের তাৎক্ষণিক বেপরোয়া জবাব। যুদ্ধের ঘোষণা হবে। রিচার্ড নিচের ঠোঁট উপরে ঠেলে বাঁকা হেসে বলল, ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। জিভ দিয়ে গালের ভেতর ঘুরিয়ে অধর এলিয়ে হাসলো তাকবীর। তবে সব সময়ের মতো সেই হাসিতে ছিল না অমায়িকতা। রিচার্ডের সদর পেয়ে প্রশ্ন ছুড়ল দাপুটে গলায়, আদৌতেও কি কোনো লাভ হবে? দুটি মন এক হতে চাইলে তাদের আলাদা করার ক্ষমতা কারণ নেই। এলিজাবেথের শয়নে স্বপনে শুধু আমরাই ছিলাম, আর আমিই থাকবো। স্বপ্নেও? কিছুটা হকচকিয়ে যায় তাকবীর। বুঝতে পারে না রিচার্ডের অদ্ভুত কথার মানে। তাকবীরের অবয়বে বিভ্রান্ত দেখে হেসে ঠোঁট গোল করে গরম নিঃশ্বাস ছেড়ে দিল রিচার্ড তাকবীরের মুখের উপর। রক্ত চোখে তাকায় তাকবীর। কেঁপে উঠল এক হাত। নিজেকে সংযত করার চেষ্টা করে তাকবীর। রিচার্ডের গলায় স্পষ্ট বিদ্রুপ। শয়নে কিনা জানি না, তবে আমার কাছে থাকা অবস্থায় পর্যাপ্ত ঘুমের অভাবে স্বপ্ন দেখার সুযোগ পাইনি। কজ আই ডোন্ট ইভেন লেট হার স্লিপ হোল নাইট। সংযম হারায় তাকবীর। চেপে ধরল রিচার্ডের গলার। বাধা দেয় না রিচার্ড, বরঞ্চ হাসল। শোনা যায় তাকবীরের দাঁতে দাঁত পিষার শব্দ, যা রিচার্ডের মনে প্রশান্তিময় হাওয়া বইছে দিচ্ছে। আমার জমিতে কিছুদিন গোলামি করে নেয়, বাকি জীবন তো আমারই। ওপারে না হোক এপারে তো হবেই। ঝাড়ি দিয়ে ছেড়ে দিল রিচার্ডের কলার তাকবীর। কণ্ঠনালী বেয়ে হাসির উদ্গীরণ ঘটল ঠোঁটে। ফিচেল হেসে বলল, সেটা তো সময়ই বলে দেবে। জমিতে বীজ বুনে কি? তাকবীরের কথার মার ফোকরের প্যাচ ছাড়িয়ে
মানে বুঝতে পেরে দুহাত মুষ্টিবদ্ধ করে ফেলে রিচার্ড। তাকবীর বাঁকা হেসে ঘুরে ফিরে গাড়ির অভিমুখে অগ্রসর হতে থাকে। কয়েক কদম যেতেই পেছন থেকে ভেসে আসে রিচার্ডের চলদ গম্ভীর কণ্ঠস্বর। অবশ্যই আমি প্রতিশোধ নিব, তবে সেটা ভিন্নভাবে এবং ভয়ঙ্কর রূপে, যুদ্ধের পূর্ব প্রস্তুতি ছাড়াই। থেমে যায় তাকবীরের পা। বুঝতে পারে না রিচার্ড কিসের প্রতিশোধের কথা বলছে, তবুও পেছন ফিরে না আর, হনহনিয়ে চলে যায়। রিচার্ডের ঠোঁটের আগায় জড়ো হয়েছে রহস্যের ঘন ঘটা। হাসতে থাকলো একাই, বিদ ঘুটে হাসি। সারা রাস্তায় একটাও কথা বলেনি তাকবীর। এলিজাবেথ নিজেও তথস্থ হয়েছিল তাকবীরের বেপরোয়া গাড়ি চালানো দেখে। বারবার নিজেকে গালি দিতে থাকে, তার জন্যে সকল কিছু, তার অভিশপ্ত জীবনের সাথে জড়িয়ে যাওয়া সকলের জীবনের আধার নেমে আসে। এজন্যই সে চায়নি ধ্বংসযোগ্য পাপাচারে নিবিষ্ট এক অন্তহীন মরীচিকাময় জীবনের সাথে কাউকে জড়াতে। ভিতরে ভিতরে আবারও ভেঙে যেতে থাকে এলিজাবেথ। তাদের হোটেলে পৌঁছতে পৌঁছতে রাত হয়। এই হোটেলে 2 রুমের অ্যাপার্টমেন্ট নেয় তাকবীর। নিজেদের অ্যাপার্টমেন্টে পা রাখতেই শব্দ করে দরজা আটকে দিল তাকবীর। ধরা দিল এলিজাবেথের সামনে বদরূপে। কোমল খোলসের ভেতর থেকে বেরিয়ে উগ্রভাবে চেঁচিয়ে উঠল এলিজাবেথের ওপর। কেঁপে ওঠে এলিজাবেথের সর্বাঙ্গ। তার থেকেও বেশি অবাক হলো তাকবীরের এহেন আচরণে। হাত থেকে ফোনটি পা পড়ে যায় পায়ের উপর। দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে নেয় এলিজাবেথ। অবিশ্বাস্য নজরে অনড়ভাবে চেয়ে থাকে তাকবীরের পানে, যাকে এখন হিংস্র জন্তুর মতো লাগছে। কৃষ্ণ গহ্বরে ফুটে ওঠে ক্রোধের পাহাড়। চেহারা আচ্ছাদিত নমনীয়তার অন্তরালে থাকা এই কঠোরতা সোজা গিয়ে বিঁধছে বৃক্ষপটে এলিজাবেথের। নিষ্পলক দ্বিধাহীন নজরে তাকিয়ে থাকলো এলিজাবেথ। তীব্র রাগে ফুলদানি মেঝেতে ছুঁড়ে মারে তাকবীর। যথাসম্ভব চেষ্টা করছে নিজের ক্রোধ দমিয়ে রাখতে। তার কথা ধারা যেন আঘাতপ্রাপ্ত না হয় তার শখের এলোকেশি। তবুও শেষ কক্ষে আর হলো না। সোজা তর্জনী তুলে তেড়ে আসলো এলিজাবেথের সম্মুখে। কাট কাট গলা। You forget you are my wife, not his, not anyone else. I don't give a fuck how handsome he is. You are mine and nobody touches what's mine. Understand? ওর থেকে দূরে থাকবে। নিজের ক্রোধের কবল থেকে এলিজাবেথকে বাঁচানোর জন্যে হনহনিয়ে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে আসলো তাকবীর। এলিজাবেথ তখনও একদৃষ্টিতে তাকিয়েছিল ভাঙা কাচের টুকরোগুলোতে। চোখে জমে থাকা জলের বাঁধ ছেড়ে দিয়ে তপ্তশ্বাস ফেলে এলিজাবেথ। অতপর ভাঙা কাচের টুকরোগুলো পরিষ্কার করে ফেলল। সে আবার আহামরি কি যে সবার তার সাথে সবসময় ভালো আচরণ করবে। তার জীবন সংগ্রামই তো এমন। এলিজাবেথ কষ্ট পায়নি একটুও না। সে মানিয়ে নিয়েছে নিজেকে এমন তুচ্ছ তাচ্ছিল্যের সাথে। রাত তখন 11টা। তাকবীর তখনও ফেরেনি। এলিজাবেথ মনের অভিমান মনেই পুষিয়ে রেখে ফোন দিয়েছিল, কিন্তু প্রতিবারই সুইচ অফ দেখায়। এলিজাবেথ বুঝতে পারে তাকবীর তার উপর রাগ করে ইচ্ছে করে ফোন বন্ধ করে রেখেছে। ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করে এলিজাবেথ। আজ অনেক দিন পর নিজের জীবনের অমীমাংসিত হিসেব মেলাতে শুরু করে আবার। তবে বরাবরের মতোই ফলাফল আজও শূন্য। অজান্তেই ভাবতে শুরু করে রিচার্ডের কথা, যার ছোঁয়া প্রতিটি জায়গা এখনো ব্যথা দিয়ে দিয়ে তার কথা মনে করিয়ে দিচ্ছে। যার ছোঁয়ায় নেই কোনোরূপ ভালোবাসা, নৃশংসতা ছাড়া। এলিজাবেথ ভাবতে থাকে তাকবীরের কথা, যে মানুষটা ভাবার মধ্যেই পায়ে ঠান্ডা কিছুর স্পর্শ পেলে কেঁপে ওঠে এলিজাবেথ। ধ্যান ভেঙে হতচেতন হয়ে ফেরে। উঠে বসে এলিজাবেথ। বাইরে থেকে কাঁচের গ্লাস গলিয়ে আসা সোডিয়াম লাইটের আলোতে দেখা যায় তাকবীরকে। তাকবীরের বেডের পাশে হাঁটু গেড়ে বসে এলিজাবেথের পায়ে বরফ লাগিয়ে দিচ্ছে। তখন ফোন পড়ার কারণে কিছুটা ফুলে গিয়েছিল জায়গাটা। এলিজাবেথ এতটাই ধ্যানমগ্ন ছিল যে তাকবীরের উপস্থিতি টেরই পায়নি। এলিজাবেথ তড়িঘড়ি করে পা সরিয়ে নেয়, বলল, আরে আরে কি করছেন? পায়ে হাত দিচ্ছেন কেন? তাকবীর আবারও এলিজাবেথের পা টেনে নিয়ে বরফ লাগাতে থাকে, খাদযুক্ত কণ্ঠে আওতায়। প্রয়োজন তাই। নির্নিমেষ তাকিয়ে থাকলো এলিজাবেথ। ভিজে আসে গলা। আর কি প্রয়োজন? ক্ষমা চাওয়া।
তাকবীরের দ্বিধাহীন তাৎক্ষণিক জবাব। মাথা তুলে তাকায়, চোখে এক রাশ আত্মগ্লানি, শোকে বোঝা যাচ্ছে এমন বানিয়ে রেখেছে শ্যামবর্ণের মুখশ্রী। দুটো খাদযুক্ত দৃষ্টি মিলে গেল। তাকবীরের কণ্ঠে অনুশোচনার জলধারা, ভঙ্গিমায় স্থির রেখে বলল, সরি এলোকেশি, আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস করো, আমি তখন ওইভাবে কথা বলতে চাইনি তোমার সাথে। আমি কিছু মনে করিনি। এলিজাবেথের কণ্ঠে অস্পষ্ট অভিমান, বুঝতে পারে তাকবীর। মাথা নুইয়ে ফেলে তাকবীর। কিভাবে বুঝলেন ব্যথা করছিল? তাকবীর নত দৃষ্টি নিবিষ্ট রেখেই প্রত্যুত্তর করে, আমি সবই বুঝি। বরফ রেখে একটা মলম দিয়ে ম্যাসাজ করে দিল তাকবীর। পরপর উঠে দাঁড়ায়। এলিজাবেথের চোখে চোখ রাখতে পারছে না আত্মগ্লানির জন্য। অন্যদিকে দৃষ্টি ঘুরিয়ে রেখে বলল, খাবার সার্ভ করে দিয়েছি, চলো। কথা বাড়াতে চাইল না এলিজাবেথ। খাট থেকে নামার জন্য পা নিচে রাখতে গেলে তার আগেই তাকবীর বেডের নিচ থেকে স্লিপার বের করে এলিজাবেথের পায়ের নিচে রাখে। অভিমানী মনে এক পশলা শীতল হাওয়া বয়ে গেল। তবুও অটল থাকলো এলিজাবেথ। যেগুলোই ভালোবাসা প্রকাশ পায় তা কখনো করবেন না। কেন? হঠাৎ কেউ যত্ন করলে অস্বস্তি বোধ করি। অবহেলায় যে অভ্যস্ত, তার জন্য ভালোবাসা বিব্রতকর। তাকবীরের বুকে অসহ্যকর যন্ত্রণা দিচ্ছে এলিজাবেথের এহেন আচরণ। আবারও হাঁটু গেড়ে বসলো এলিজাবেথের মুখোমুখি। কাতর দৃষ্টি নিক্ষেপ করলো এলিজাবেথের পানে। বলল, শুনেছি অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারাই সবচেয়ে বড় ম্যাচিউরিটি। আফসোস 35 বছর বয়সেও সেই ম্যাচিউরিটি আনতে পারিনি নিজের মধ্যে। আমাকে ক্ষমা করা যায় না? এলিজাবেথ এবার পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে তাকবীরের উপর। চোখে সন্দেহ সংকুচিত হলো। ছোট ছোট চোখ করে তাকিয়ে বলল, 35 মানে? তাকবীর এলিজাবেথের বাচ্চাদের মতো এমন অবুঝ কথায় এবং ভাবভঙ্গিতে ঠোঁট কামড়ে হাসলো। বলল, তুমি কি আমাকে বুড়ো ভেবেছো? নাক কুচকায় এলিজাবেথ। তো আপনার বয়স তো কম করে হলেও 40 হবেই। তাকবীরের চোখ বরাবর হয়ে গেল এহেন গুজব মার্কা কথায়। মৃদু চেঁচিয়ে উঠল। কি, আমাকে দেখে 40 মনে হয় তোমার? রাগ পড়ে যেতে থাকে এলিজাবেথের। কোমর বেঁধে তর্কে নামে। তো আপনার রাজনীতির বয়সের সাথে হিসেব করলেই তো হিসেব হয়ে যায়। হ্যাঁ, মানছি, দেখতে একদমই মনে হয় না। তাকবীর এতক্ষণ বুঝতে পারে আসল রহস্য। ঠোঁট কামড়ে হেসে নাক টিপে দিল এলিজাবেথের। পরপর বলতে শুরু করলো, সব জায়গায় জালিয়াতি চললে রাজনীতিতে কেন চলবে না? যেখানে জালিয়াতির নট্যমঞ্চই রাজনীতি। তাকবীরের কথায় এলিজাবেথের ছোট ছোট চোখ আরো ছোট হলো। প্রশ্নবোধক চাহনি দিল। তাকবীর হেসে মাথা নাড়িয়ে বলল, আমার বয়স বাড়িয়ে দেওয়া জাতীয় সনদে। একসাথে দুইজনেই ফিক করে হেসে দেয়। এভাবে কথা বলতে বলতে রাগ পড়ে যায় এলিজাবেথের। কক্ষ জুড়ে বিরাজ করে দুজনের প্রাণ খোলা খিলখিলে হাসি। হঠাৎ কথার মাঝেই এলিজাবেথের হাসি থেমে যায় তাকবীরের কথায়। তুমি চাইলে ক্যান্সারের মতো মরণব্যাধি হয়েও এসো আমার জীবনে। ধীরে ধীরে আমাকে নিঃশেষ করে দাও, কিন্তু প্রার্থনা একটাই, যখন বিদায় নেবে আমায় একা রেখে যেও না, সঙ্গে নিয়ে যেও, যেন তোমার অনুপস্থিতি আর সহ্য করতে না হয়। তোমার পাশে থাকায় যদি মৃত্যু হয়, তবে সেই মৃত্যুকে আমি বরণ করে নেবো এলোকেশি। স্তব্ধ হয়ে যায় এলিজাবেথ কিছুক্ষণের জন্য। তাকবীর চলে যায় খাবার রুমে নিয়ে আসার জন্য। এলিজাবেথ বেগতিক দোটানার সাক্ষী। মনে মনে বিড়বিড় করে, এত ভালোবাসবেন না ভালো মানুষ, ভেঙে চুরে যাবেন। আপনি আমাকে ঠকালেন। তাকবীর সকাল সকালই এলিজাবেথের মুখ থেকে এমন কথা শুনবে মোটেও আশা করেনি। কপালে ভাঁজ সংকুচিত হলো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। ঘন ঢক গিলে বিস্মিত নজরে চেয়ে পাল্টা প্রশ্ন করলো, মানে সকাল সকালে কি বলছো এসব? এলিজাবেথের চোখ ভেজা। ঠোঁটের সাথে তাল মিলিয়ে কাঁপছে চোখের পাতা। ঠিক মনের সব থেকে নরম জায়গায় আঘাত লাগলে যেমনটা অনুভূত হয়, ঠিক তেমন ভাবে পুড়ছে অন্তঃকরণ। মুখে কোনো প্রত্যুত্তর করলো না। হাতে থাকা খামটি ছুঁড়ে মারে তাকবীরের মুখের উপর। খামের ভিতর থেকে পেইন্ট করা কয়েকটি ছবি বৃষ্টির মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ে মেঝেতে। ছবিগুলোর দিকে তাকাতেই চোখ মুখ থেকে সকল উদ্বিগ্নতা বিলীন হয়ে যায়। আটকে রাখা নিঃশ্বাস এক দমে ছাড়ে ফোঁস শব্দ করে। হাঁটু মুড়ে বসে ছবিগুলো কুড়িয়ে হাতে নিল তাকবীর। কষ্ট এই জন্য লাগেনি যে আপনার জীবনে অন্য কেউ আছে,
ব্যথা এজন্য লেগেছে যে আমাদের বন্ধুত্বের প্রথম শর্ত ভেঙে দিয়েছেন আপনি। আমরা কথা দিয়েছিলাম কেউ কারো কাছে কিছু লুকাবো না। আপনি কথা রাখেননি, ভালো মানুষ। তপ্তশ্বাস ফেলে উঠে দাঁড়ায় তাকবীর। এলিজাবেথের দিকে এগিয়ে যেতে নিলেই পিছিয়ে যায় এলিজাবেথ। বুকের ভিতর মোচড় দিয়ে উঠল তাকবীরের। রক্ত শূন্য হয়ে যায় কৃষ্ণ গহ্বর। ঠোঁট ফাঁক করে কিছু বলার আগেই শোনা যায় এলিজাবেথের কান্নায় জর্জরিত কণ্ঠস্বর। যারা হৃদয়ে থাকে তাদের আঘাতেই হৃদয় ভেঙে দেয়। তবে কি হৃদয়ের ঠাঁই পেয়েছিলাম? নাইলে আঘাত এত গভীর হতো কেন? যদি বন্ধুত্ব একটি মহাকাব্য হতো তবে তার সবচেয়ে হৃদয়স্পর্শী অধ্যায় আপনি হতেন। আমাদের মধ্যে শুধু বন্ধুত্বের সম্পর্ক নয় এলোকেশী। আপনি প্রসঙ্গ পাল্টাতে চাচ্ছেন। কাতর চোখ দুটোতে ব্যর্থতার নিশানা। বুক চিরে বেরিয়ে এলো পাহাড় সমপরিমাণ দীর্ঘশ্বাস। বিষণ্ণ অনুভূতির মিলনে চুপসে গেল নিগুড় অনুভূতি। জ্বলে ওঠা এক টুকরো আশার আলো নিভে গিয়ে অন্ধকারে হারিয়ে যায়। এক শূন্যতা, এক তীব্র ক্ষোভ ও দুঃখে ভরে ওঠে মন। পরপরই নিজেকে নিজেই সান্ত্বনা দিল তাকবীর। এত তাড়া কিসের? মেয়েটাকে আরেকটু সময় দে, ভালোবেসে যা। একদিন না একদিন ফলাফল ঠিকই আসবে। বিষণ্ণ মন ভরে যাবে পরিপূর্ণতায়, ঠিক তোর নিশিরাতের স্বপ্নের মতো। ট্রাউজারের পকেট থেকে মোবাইলটি বের করলো তাকবীর। পরপর গ্যালারিতে ঢুকে কিছু ছবি তুলে ধরলো এলিজাবেথের সামনে। এলিজাবেথ সন্দেহভাজন দৃষ্টিতে একবার ফোনে তো আর একবার নিচে পড়ে থাকা ছবিগুলোর দিকে তাকাচ্ছে। জায়গা এবং পরনের জামা একই, তবে পার্থক্য প্রিন্ট করা ছবিগুলোতে তাকবীর একটা মেয়ের সাথে রেস্টুরেন্টে বসে একা কফি খাচ্ছিল, আর ফোনে থাকা সেলফিতে তাকবীর আর ওই মেয়েটি সাথে একজন পুরুষও রয়েছে। দুজনে খুবই ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে আছে। এলিজাবেথের চোখে মুখে বিস্ময়। ওরা হাজব্যান্ড ওয়াইফ। কিন্তু এখানে যে ওর হাজব্যান্ড তখন ওয়াশরুমে গিয়েছিল, তখন বাইরে থেকে এই ছবিটা তোলা হয়। ওরা আমার বিজনেস পার্টনার। একটা ডিল নিয়ে আলোচনা করছিলাম আমরা, তাই কাল তোমাকে নিয়ে কোথাও বের হতে পারিনি। এলিজাবেথের কথা সম্পূর্ণ হতে না দিয়েই একদমে কথাগুলো বলে দিল তাকবীর। মেয়ে যায় এলিজাবেথ, লজ্জায় স্তম্ভিত সে। যদি আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হই, তবুও তোমার কাছে আমি নিষ্পাপ। আমার সব ভুল বৃষ্টি হয়ে তোমার পায়ে এসে ম্লান হবে। তোমার এক দৃষ্টিতে আমার সমস্ত খারাপই মেঘের মতো তোমার হাতের মুঠোয় ভেসে চলে যায়। এভাবে কথার জালে ফেসে আমাকে দুর্বল করে দিবেন না। দুঃখিত, আমি প্রথমেই এগুলো দেখে সত্যি সত্যি ভেবে নিয়ে রিয়েক্ট করে ফেলেছি। তাকবীর তেরছা ভাবে তাকাই এলিজাবেথের দিকে। ওপাশের কথার সমাপ্তি ঘটার সাথে সাথে খেই হারিয়ে তড়িঘড়ি করে বলল, কি ভেবেছিলে এগুলো দেখে? তোমার থেকে আমাকে কেউ আলাদা করে ফেলেছে? তাকবীরের স্বরে উত্তেজনা, দৃষ্টি নিবিড়, জানার আগ্রহ বোধ অসীম। এলিজাবেথ দৃষ্টি নিক্ষেপ করলো তাকবীরের কাতর চোখ দুটোতে। ম্ল্যান হাসলো, হেসে জবাবে উত্তর দিল, ভেবেছিলাম ভালো মানুষ আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে, পরে আমি মমতাজের মতো গান ধরবো। বন্ধু যখন বলইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটটা যায় ফাইটটা যায়, ওরে বুকটা ফাইটটা যায়। বলেই খিলখিলিয়ে হাসতে লাগলো এলিজাবেথ। তাকবীরের ব্যথাতুর কণ্ঠে গুরুতর কথাটাকেও হেসে উড়িয়ে দিল এলিজাবেথ। তবুও ঘাটল না তাকবীর। এই হাসিগুলোতেই তার প্রাপ্তি। ওর গভীর চোখ দুটো আশ্লে সে জড়িয়ে এলিজাবেথের রেখেছে পা থেকে মাথা পর্যন্ত। একগুঁয়ে দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে তার শখের নারীকে, তার অন্দর মহলের রাজকুমারীকে। তার ছোট্ট এক হৃদয় প্রবালের মতো কোমল অনুভূতির জোয়ারে ভেসে যায় এই মেয়ের একটুখানি সান্নিধ্যে। হঠাৎই বুকের ভিতর খুব চাপ অনুভব করে তাকবীর। আপন মনে বিড়বিড় করে, যখনই ওই রূপের স্মরণ ঘটে, চোখের সামনে ভেসে আসে নিজের ধ্বংসের নীরব প্রতিচ্ছবি। তখনও মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিল তাকবীর। অজানা কারণে চোখ ভিজে আসে তাকবীরের, কাঁপতে থাকে গলা। থেমে যায় এলিজাবেথের হাসির ঝলকানি তাকবীরের ব্যথাতুর কণ্ঠে। তুমি যদি চলে যাও, এই অন্তরের শূন্যতাকে আমি কি দিয়ে পূরণ করব? ভিতর ভিতরে যে আমি নিঃশেষিত, নির্জন। তুমি ছাড়া আমি কতটা অসহায় তা তুমি জানো না মেয়ে। যদি তুমি চাও আমি রাজনীতির মোহ ছেড়ে দেব, ফিরে গিয়ে সব কিছুর ইতি টানবো, তবু প্লিজ আমাকে ছেড়ে যেও না।
আমি তোমার কাছে কোনো অধিকার দাবি করছি না, শুধু পাশে থাকতে চাই। ভালোবাসতে না পারলেও আমার সাথেই থেকো। ভুলে যাও সমস্ত কালো অতীত, যা ছিল কেবল মরিচিকার মতো ক্ষণস্থায়ী। তুমি আছো বলেই এই জীবন পূর্ণ, তুমি না থাকলে আমি শুধুই শূন্য। এলিজাবেথ বুঝতে পারে না আকস্মিক তাকবীরের এই কথাগুলো বলার কারণ। এলিজাবেথ এগিয়ে যায় তাকবীরের নিকট, ভিতরে অনুশোচনা ধরে নেয় তখনের আচরণের জন্যে বোধহয় কষ্ট পেয়ে এগুলো বলছে তাকবীর। খারাপ লাগতে শুরু হয় এলিজাবেথের। কাপা হাতে হাত রাখলো তাকবীরের বাহুতে। তাকবীর খপ করে দুহাতের আজলাই চেপে ধরে এলিজাবেথের হাত। কেঁপে ওঠে এলিজাবেথ তাকবীরের এহেন আচরণে। ক্ষীণস্বরে বলল তাকবীর, যদিও জীবন আমাকে বহু শ্রেষ্ঠ বিকল্পের দিকে ধাবিত করতে পারে, তবুও আমি সেদিকে এক পলকও তাকাবো না। কারণ তুমি খুবই লোভী, তোমার ভালোবাসায় ডুবে যেতে চাই। তোমাকে পাওয়ার যে অমোঘ আকাঙ্ক্ষা আমার হৃদয়ে পুঞ্জীভূত, তা ভাষায় ফুটিয়ে তোলা আমার পক্ষে সম্ভব নয়। তুমি আমার কাছে শুধু জীবন নাও, মৃত্যুর বিকল্প এলোকেশী। থেমে ঘন শ্বাস ফেলে আবারও বলল, ভেতরে ভেতরে আমি খুবই একা এলোকেশী। প্লিজ আমাকে ছেড়ে যেও না, শূন্যে হারিয়ে যাব আমি। কথাগুলো শেষ করে এক প্রকার হাঁপাতে থাকে তাকবীর। চোখের জল গড়িয়ে পড়ার আগেই ঘাড় ঘুরিয়ে মুছে নেয়। পুরুষ মানুষ কাঁধে, তবে কখনো কারোর সামনে তা প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যবাদী নয় তারা। শত কষ্ট ভেতরে চাপা রেখে নিজেদের শক্ত কলসে আবদ্ধ করে রাখে, কারণ তারা পুরুষ মানুষ। এই সমাজে পুরুষ মানুষদের কষ্টের ঠাঁই নেই। এলিজাবেথের গলাও ভিজে আসে। অপর হাত রাখলো তাকবীরের হাতের উপর, নিদারুণ কোমল স্বরে আশ্বাস দিল, যাব না কখনো, পাশে থাকবো সব সময়। নিজের করা প্রতিশ্রুতির কথা মনে হতেই দূরে সরে আসে তাকবীর। মুহূর্তেই মধ্যেই চোখ মুখের রং পরিবর্তন হয়ে গেল। চোখে সন্দেহ সংকুচিত হলো, বলল, তুমি ছবিগুলো পেলে কিভাবে? আমি তো এখানেই ছিলাম। এলিজাবেথ এতক্ষণে ঠিকভাবে তাকালো তাকবীরের অবয়বে। তাকবীরের চোখ দুটি অসম্ভব লাল হয়ে আছে, চোখের নিচটাও কিছুটা ফুলে গিয়েছে। ঘুমাননি আপনি? পুরোপুরি এড়িয়ে গেল তাকবীর। নীরের ঠান্ডা গলায় বলে, আমার প্রশ্নের উত্তর দাও এলোকেশী। ঠোঁট কামড়ে কিছু মনে করার চেষ্টা করলো এলিজাবেথ। অতঃপর কাইকুই করে রিনরিনে আওয়াজে বলে, জানি না কিভাবে আসলো, বালিশের নিচে পেলাম। আপনি তো কাল বাইরে থেকে লক করে গিয়েছিলেন। আমি কি বের হয়েছি নাকি কোথাও? শেষের কথাটা বলে ভেংচি কাটে এলিজাবেথ। তাকবীরের কপালে চিন্তার ভাঁজ। কাল রিচার্ডের বলা কথাগুলো খুবই ভাবিয়েছে তাকবীরকে সারা রাত। এলিজাবেথের সেফটির কথা ভেবে তাকবীর বাইরে থেকে দরজা লক করে যায়। রিসেপশনেও বলে যায় যদি ওদের খুঁজে কেউ আসে তবে যেন বলে ওরা চেকিং করে ফেলেছে। হঠাৎ করে কিছু মনে হলো তাকবীরের। পরপর চিরায়ত গম্ভীর গলায় এলিজাবেথকে প্রশ্ন করলো, আমি ঘুমিয়েছিলাম, এমন সময় কোনো হোটেল স্টাফ এসেছিল? এলিজাবেথ ফটাফট জবাব দিয়ে দিল, হ্যাঁ, রুম ক্লিনার এসেছিল তো। সঙ্গে সঙ্গে তাকবীরের চোয়াল শক্ত হয়ে আসে। তবে তা ধরা দিল না এলিজাবেথের চোখে। হঠাৎ করে কণ্ঠস্বর পরিবর্তন হলো তাকবীরের। জলদ গম্ভীর গলায় বলল, রেডি হয়ে নাও, আমরা এই হোটেলে এখনই ছেড়ে দেব। প্লিজ, নো মোর কোয়েশ্চেন। এলিজাবেথ আর কথা বাড়ায় না। তাকবীরের কথা মতো গিয়ে ব্যাগ প্যাক করতে থাকে। তাকবীর নিজের রুমে গেল। ফোন বের করে কাউকে ফোন করে খোশ মেজাজ দেখাতে লাগলো। খুব মেজাজ দেখাতে থাকে। এ এক অন্য রূপ। সান ফ্রান্সিসকোর বিশাল বিলাসবহুল হোটেলের সামনে দাঁড়িয়ে আছে একটা কালো বুগাটি। হাত ঘড়িতে সময় দেখে নিল রিচার্ড। ঠোঁটের কোণায় স্পষ্ট পৈশাচিক হাসি, চোখে আগুনের দাবানল। লুকাস আর আলাদিন নিশ্চুপ বসে আছে। আজ তাদের সাথে কোনো গার্ড নেই। ন্যাসো সেই দিনই বাংলাদেশে ব্যাক করে। কয়েক মিনিটের ব্যবধানেই একটা রোলস রয়েলস হোটেলের পার্কিং লটের দিকে যেতে দেখা যায়। গাড়িটি দৃষ্টিগোচর না হওয়া পর্যন্ত শিকারী দৃষ্টিতে তাকিয়ে থাকে রিচার্ড শক্ত চোয়ালে। অতঃপর পাশের সিটে অবহেলায় পড়ে থাকা ঔষধের শিশি কোটের পকেটে ঢুকিয়ে নিল। ঠোঁটের আগায় ফুটে ওঠে হিংস্রতার ছাপ। নিজ বৈশিষ্ট্যে ফিরে গেল তার চিরাচরিত পৈশাচিক আত্মায়। গাড়িতে থেমে নামে রিচার্ড। লুকাসও নামতে চাইলে বাধা দেয়। গুরু গম্ভীর অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় কণ্ঠস্বর, নো, দিস ইজ পার্সোনাল ইস্যু।
কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায় রিচার্ড। লুকাস লম্বা লম্বা শ্বাস ফেলে। তার ব্যর্থতা আজও পর্যন্ত রিচার্ডের আগাগোড়া কিছুই চিনতে এবং বুঝতে পারল না, অথচ পথ চলা 5 বছরেরও অধিক সময় ধরে। লুকাসের পাশেই চুপসানো মুখ নিয়ে বসেছিল আলাদিন। তুষ্ট হাসে লুকাস। এন্টারটেইন করার জন্য একজন পেয়ে যায়। স্বরে রস মাখিয়ে ডাকলো টান দিয়ে। আলা, বলতে দেরি আলাদিনের গাড়িতে থেকে বেরিয়ে যেতে দেরি হয় না। বোকা বনে যায় লুকাস। পরপর ফিক করে হেসে দেয়। হাসতে হাসতে ফোন বের করলো সুইটি নামে সেভ করা নাম্বারে। অতিরিক্ত মদ খেয়ে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে কাদের যখন মেয়েটির জামার ফিতে খুলতে যাবে, তখনও বিকট শব্দে কেঁপে উঠল পুরো কক্ষ। বাসেদ ঘোলাটে চোখে সামনে তাকায়। ঝাপসা ঝাপসা লাগছে সবকিছু সামনের। আদেও দৃষ্টিতে যা অবলোকন হয় তা তো বুঝতে পারে কেউ ভাঙা দরজার সামনে দাঁড়িয়ে আছে, আপাদমস্তক কালোতে ঢাকা, অবয়ব অস্পষ্ট। শোনা যায় পায়ের স্বতঃস্ফূর্ত কদম। ভেসে এলো কারোর কর্কশ গলা। প্রস্টিটিউট। ভয়ে খাটের পাশে লুকিয়ে থাকা মেয়েটি কাঁপতে কাঁপতে মাথা নাড়ায়। ছ্যাত করে বলে নাকমুখ কুঁচকে ঘাড় ঘুরিয়ে ফেলে রিচার্ড। আঙ্গুলের ইশারায় বেরিয়ে যেতে বলল মেয়েটিকে। মেয়েটি দৌড়ে বেরিয়ে গেল। বাসেদ ঢলতে ঢলতে চেঁচালো, শালা তুই কে রে? আমার বাকি উড়িয়ে দিস? তোর বাপ। হুঙ্কারে কেঁপে উঠল বাসেদের ভিতর। ছুটে গেল নেশা। রিচার্ডের ক্রোধে মটমট করতে থাকা ধারালো চোয়াল দেখে ঢোক গিয়ে পিছাতে থাকে। অধল এগিয়ে বাঁকা হাসলো রিচার্ড। এক পা করে এগোতে থাকে বাসেদের দিকে। পিছাতে পিছাতে খাটে পড়ে যায় কাদের। রিচার্ডের শরীর জুড়ে ভর তৈরি করে পৈশাচিক দানবীয় আত্মা। জেগে ওঠে ভেতরের নরখাদক। রিচার্ড কাদেরের পুরুষাঙ্গের উপর পা দিয়ে চেপে ধরে ঝুঁকলো এর উপরে। কতদিন পালিয়ে থাকতি? গলা হতে নির্গত কর্কশ গোঙানির শব্দে দুর্বল গলায় উচ্চারণ করলো বাসেদ। তুই? গোমট পরিবেশ শোকে গিয়ে উঠল বাসেদের আর্তনাদ। গলা কাটা মুরগির মতো কাতরাতে থাকে। রিচার্ড বুট পরিহিত পা দিয়ে মোচড়াতে থাকে বাসেদের পুরুষাঙ্গে। বাসেদের প্রতিটি আর্তনাদ শান্তির বহমান স্রোত বইয়ে দিচ্ছে রিচার্ডের ভেতর। রিচার্ড রুক্ষ কর্কশ গলায় অনর্থক হাসি হেসে চাপা স্বরে, শামসুল কোথায়? 50-এর ঊর্ধ্বে বয়স্ক লোকের পক্ষে কখনো সম্ভব নয় রিচার্ডের ওজন ধারণ করা। তার উপর সব থেকে সংবেদনশীল জায়গায়। ছটফট করতে থাকে বাসেদ। গৌরানির সাথে অস্পষ্টভাবে আওড়ায়। বাংলাদেশে আছে এখন? বিরক্তে উচ্চারণ করে রিচার্ড। তেরিক্ষি মেজাজ দেখিয়ে বলল, থাত, যতই চাই অন্য দেশে শ্বশুর বাড়ি বানাতে ততই বাংলাদেশ টানে আমাকে। থেমে হিংস্রতার প্রভাবে বিড়বিড়িয়ে ওঠে পৈশাচিক আত্মা। নিজের ফাঁদে নিজেই মর। কোটের ভেতর থেকে শিশিটা বের করে বাসেদের চিবুক শক্ত হাতে চেপে ধরে ফাঁক করে মুখের ভিতর ঢুকিয়ে দিল শিশির ভেতরের বিষাক্ত ঔষধ। মুহূর্তেই মুখ দিয়ে সাদা ফেনা বের হতে থাকে। খিঁচুনি ওঠে, ছটফট করে থাকে বাসেদ। হঠাৎ করেই শান্ত হয়ে লুটিয়ে পড়ে নিস্তেজ দেহটা। তৃপ্তির হাসি দিল রিচার্ড। পরপর বাসেদের মুখের উপর একদলা থুতু মেরে হনহনিয়ে বেরিয়ে যায় রিচার্ড। বুক চিরে বেরিয়ে গেল এক প্রশান্তিময় দীর্ঘশ্বাস। সড়কগুলোর উপর যানবাহনের শব্দ কমে আসছে, কিন্তু শহরের অসীম আলোয় ভরে উঠেছে চারিপাশ। গাড়ির হেডলাইটের রোশনি এবং স্ট্রিট লাইটের মৃদু চলচলে আলো রাস্তা ধরে ছড়িয়ে পড়ছে রাতের আগমনী বার্তা। উঁচু উঁচু বিল্ডিংগুলোর মাঝে আকাশের রং পরিবর্তন হতে হতে গভীর নীল হয়ে আসছে। কফি শপ, রেস্তোরাঁ, দোকানপাটগুলোতে মানুষের আসা যাওয়া বেড়েই চলেছে। রাস্তার ধারে টুকটাক স্টল থেকে মুখরোচক খাবারের গন্ধ ভেসে আসছে। সেই সাথে সঙ্গীতের মৃদু সুরও মাঝে মাঝে শোনা যাচ্ছে। কিছু টুরিস্ট যুবক গিটারের সুর তুলেছে। এলিজাবেথ মুগ্ধ নয়নে পরিতৃপ্তে গান শুনছে রাস্তার পাশে দাঁড়িয়ে। চোখে মুগ্ধতা, ঠোঁটে মিষ্টি হাসি। গানের তালে তালে শরীর দোলাতে দোলাতে মৃদু শব্দে তালি বাজাচ্ছে। তাকবীর পাশের একটা স্টল থেকে চা নিয়ে আসে। ধ্যান ভঙ্গ হয় এলিজাবেথের। সৌজন্যমূলক হাসি দিয়ে তাকবীরের হাত থেকে চায়ের অন টাইম গ্লাসটা নিল। তাকবীরের ঠোঁটের কোণায় অমায়িক হাসি বলল, হাঁটা যাক। তাকবীরের ঠোঁটের কোণায় অমায়িক হাসি বলল,
এলিজাবেথ ম্ল্যান হেসে মাথা নাড়ায়। গুটি গুটি পায়ের সামনে এগোতে থাকে যুগল প্রেম। দুজনের মাঝেই পিনপতন নীরবতা। এলিজাবেথ যেন ডুবে আছে সাগরের তলদেশে, দীপ্তিময় অবয়বে অভিব্যক্তি শূন্যের কোঠায়। তাকবীরের নজরে আটকে তা। গলা খাসকে দিয়ে এলিজাবেথের অ্যাটেনশন নিতে চাইল। হুম। স্তম্ভিত ফিরে পেল এলিজাবেথ। ঘাড় ঘুরিয়ে তাকালো তাকবীরের দিকে। নিস্তেজ কণ্ঠ গহ্বর থেকে উচ্চারিত হলো। হুম। চোখ জোড়া কিঞ্চিত ছোট করল তাকবীর। পরপর বলল, কি এত ভাবা হচ্ছে? শেষের কথাটা ভ্রু উঁচিয়ে বলল। ফিচিল হাসলো এলিজাবেথ, অতপর রুষ্ট গলায় আওড়ালো, এখন কি মনেও কিছু ভাবতে পারবো না? তাকবীর সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর করলো, না, তেমনটা নয়। ভাবতে পারবে, তবে অতীতের কিছুই না, ভবিষ্যৎ নিয়ে শুধু। থেমে ভাবুক ভঙ্গিমায় কিছুক্ষণ আকাশে চেয়ে থেকে গম্ভীর গলায় বলল, যেমন কোনো ব্র্যান্ডের জিনিস বেশি ভালো, নতুন কোনো মুভি রিলিজ পেয়েছে, শহরে নতুন রেস্টুরেন্ট কোথায় লঞ্চ করা হচ্ছে, কোন সানস্ক্রিনটা বেশি ভালো হবে, ইত্যাদি ইত্যাদি। বলেই ঠোঁট কামড়ে হাসতে থাকে তাকবীর। এলিজাবেথ ম্ল্যান হেসে তাকায় তাকবীরের পানে। মানুষটা কিভাবে সর্বাক্ষণ তার কথাই ভেবে যাচ্ছে। সম্পূর্ণ এখতিয়ার থাকা সত্ত্বেও দেখাচ্ছে না কোনো রকম স্বামীর অধিকার। মুক্ত পাখির মতো ছেড়ে রেখেছে তাকে। ঠোঁট গোল করে ফোঁস নিঃশ্বাস ছাড়ে এলিজাবেথ। অতীতের কথা তো আমিও মনে করতে চাই না, তবে এত সহজে কি অতীত আমাদের ছেড়ে দেয়? বিষাক্ত দিনগুলোর কথা ভাবলে এখনো ঈশান কোলে মেঘ জমে। কথা শেষ করে লম্বা শ্বাস টানলো এলিজাবেথ। থামলো তাকবীরের পা। গম্ভীর হলো কণ্ঠস্বর। ফিরে তাকালো এলিজাবেথের দিকে। কাদা মানে তোমার দুর্বলতা নয়, বরং এটা প্রমাণ যে তোমার অন্তরে অনুভূতি রয়েছে, তুমি জীবিত এবং অনুভব করছো লেকেশি। ভিতরে জমে থাকা কান্নাগুলোকে কি করবো তবে? স্মিত হাসলো তাকবীর। অতপর উভয় হাতের চায়ের কাপে মৃদু সংঘর্ষ তৈরি করলো। এলিজাবেথ চকিতে সরে যায়। ভেবেছিল গরম চা হয়তো গায়ে পড়বে, কিন্তু আদতেও ভাবান্তর অনুযায়ী কিছুই হয়নি। শোনা যায় তাকবীরের দৃঢ় কণ্ঠস্বর, দুঃখকে মনের কোণে জমা রাখা ঠিক নয়। চায়ের ধোয়ার সাথে ওগুলোকে হালকা করে উড়িয়ে দিতে জানতে হয়। তারপর জীবনের প্রতিটি মুহূর্তকে নতুন করে বাঁচতে হয়, হাসিতে ভরিয়ে তুলতে হয়। কারণ দুঃখ পুষে রাখলে মানুষের হৃদয়ে পাথর হয়ে যায়, চোখের জল শুকিয়ে যায়, আর অনুভূতিগুলো একদিন নিঃশেষ হয়ে ঝরে পড়ে। মন থেকে সমস্ত স্নিগ্ধতা মুছে যায় ধীরে ধীরে। অনড়ভাবে চেয়ে থাকলো এলিজাবেথ। সাবলীল গলায় বলল, আপনাকে এত সুন্দর করে গুছিয়ে কথা বলা কে শিখিয়েছে? চিলতে হাসে তাকবীর। নিমেষেই পাল্টে গেল কৃষ্ণ গহ্বরের রং। চেহারায় বিষণ্ণ ভাব। দৃষ্টি নিক্ষেপ করে সুদূর তারাময় আকাশে। স্বরে বহমান মন্থর শিথিলতা। গোল গোল চোখগুলো ছোট হলো এলিজাবেথের। নেত্রদয়ে চকচকে কৌতূহল লেপ্টে আছে। বলল, আপনার জীবনেও মুখের কথা কেড়ে নেয় তাকবীর। বিলম্বহীন ভাবে বলতে থাকলো, আমার ভাঙা হৃদয়ে ঝড় তুলতে তোমার সেই বাঁকা হাসিটুকুই যথেষ্ট। সেই হাসিতেই যেন সমস্ত আবেগ ছিন্ন ভিন্ন হয়ে যায়, আর মন কাঁপতে কাঁপতে ছড়িয়ে পড়ে। বুঝো মেয়ে? তাকবীরের আবেগময় কথায় চাপা পড়ে গেল এলিজাবেথের কৌতূহল। পুনরায় প্রশ্ন করে, আপনার ভাঙা হৃদয় বলতে? তোমার কোটের পকেটে ওটা কি লোকেশি? কপালে ভাঁজ সংকুচিত হলো। ভ্রু কুচকে এলিজাবেথ তাকালো শরীরে চাপিয়ে রাখা ওভারকোটের পকেটে। ছোট কার্ডের মতো দেখতে একটা বস্তু। পেলাবো হাতে সেটা তুলে নিল এলিজাবেথ। স্পষ্ট আলোতে নিতে দেখতেই চোখ বড় বড় হয়ে যায়। চকিতে ফিরে তাকায় তাকবীরের দিকে। তাকবীর ঠোঁট কামড়ে হাসছে। এলিজাবেথের গলায় জড়তা। এটা তো ব্ল্যাক কার্ড। হুম। মানে এটা আমার কাছে আসলো কি করে? হেঁটে হেঁটে। হাসতে থাকে তাকবীর। মেজাজ উত্তপ্ত হয়ে আসে এলিজাবেথের। ঝাঁঝালো গলায় বলল, মজা করবেন না, বলুন। তাকবীর কয়েক কদম এগিয়ে এসে আড়ষ্ট মেয়েটার সামনে গিয়ে দাঁড়ায়। এলিজাবেথের হাতে থাকা কার্ডের দুহাতে ভাঁজের মধ্যে চেপে ধরে কোমল স্বরে শুধালো, নিজের মতো বাঁচতে শিখো, নিজ স্বাধীনতায় চলতে শিখো। হুসটকে পড়ে গেলে হাত ভরিয়ে দেওয়ার জন্য আমি আছি তো। এলিজাবেথ আবেগী হতে থাকে। কপালের ভাঁজ মিলিয়ে গেল। কিছু বলতে যাবে তখনই তাকবীরের ফোন ভাইব্রেট করে উঠল। আজও তারা দুজনে ম্যাচিং করে ওভারকোট পরেছে।
তাকবীর ওভারকোটের পকেট থেকে ফোন বের করে হাতে নিতেই রক্তাভ চেহারায় ক্রোধ উদীয়মান হয়। গোলাকার মসৃণ দীপ্তিময় অবয়বে ফুটে ওঠে আগুনের লেলিহান। এলোকেশি, একটা ইমার্জেন্সি কল। 1 মিনিট। এলিজাবেথ মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তাকবীর এলিজাবেথের নিকট হতে একটু আড়ালে গেল। ক্রোধে কাঁপতে থাকে নাকের পাটা। কল করলো সেই অজ্ঞাত নম্বরে। বরাবরের মতো এইবারও অপর পাশ থেকে সেই একই স্বর। সংযোগ দেওয়া সম্ভব নয়। গত 2 দিন যাবতই এমন হয়ে আসছে। অজ্ঞাত নাম্বার থেকে একই মেসেজ বারবার আসছে। আবার সাথে সাথে কল দিলেই সংযোগ দেওয়া যাচ্ছে না। কিবোর্ডে হাত চালালো তাকবীর। সাধারণ একটা মিনিস্টারের আমেরিকার মতো বড় দেশে 4-4টে বাড়ি। ওয়াও ম্যান, ওয়াও। সাহস থাকলে সামনে এসে কথা বল, আমিও দেখি তোর দম কত। মেসেজ পাঠিয়ে তৎক্ষণাৎ তাকবীর অভিব্যক্তি পরিবর্তন করে নিল। পরপর গোল এলিজাবেথের কাছে, পরপর গেল এলিজাবেথের কাছে, কিন্তু সেখানে এলিজাবেথ নেই। ঘাবড়ে যায় তাকবীর। অজানা ভয়ে ভেতরে চাপ দিয়ে ধরে। শ্যামলা কৃষ্ণ গহ্বরে উদ্বিগ্নতা আর উৎকণ্ঠা। উন্মাদের মতো এদিক সেদিক খুঁজতে থাকে এলিজাবেথকে। এলোকেশি, এলোকেশি, এলোকেশি। ছাড়ুন। এলিজাবেথ মোচড়ামুচড়ি করতে থাকে। শক্ত হাতের বাঁধন থেকে মুক্তি পাওয়ার ব্যর্থ চেষ্টা করলো কিছুক্ষণ। নাক মুখ চেপে ধরার কারণে শ্বাসকষ্ট শুরু হয়। ধীরে ধীরে রক্ত শূন্য হতে থাকে ওর মুখশ্রী। শক্ত হাতের চাপে চিবুকে দাগ বসে যায়। ব্যথায় মুখ বিকৃত করে ওঠে। ছাড়া পাওয়ার জন্যে মরিয়া হয়ে ছটফট করতে গিয়ে গাড়ির ধাতব অংশ ধাক্কা খেল এলিজাবেথ। আঘাতপ্রাপ্ত জায়গাটা ব্যথায় টনটন করে উঠলেও থামো না। ছাড়া পাওয়ার জন্য ছটফট করতেই থাকে। আত্মরক্ষার জন্য অনেক কৌশল অবলম্বন করলেও পেরে ওঠে না দানবীয় সেই মানবের সাথে। হঠাৎ করে মুখ থেকে সেই শক্ত হাতটি সরে যায়, কিন্তু মুহূর্তের মধ্যেই আর একটা শক্ত হাত এলিজাবেথের হাতে নিয়ে চেপে ধরে পিঠের পিছনে। অধিক চাপ প্রয়োগের ফলে মুখ চেপটে গিয়ে উইন্ডো মিররের সঙ্গে লেপটে যায়। মুষ্টিবদ্ধ হাতে ওর ঢেউ খেলানো চুল টেনে ধরা হয়। আসে শীতল, কঠোর এবং তীব্র। এই হাতে ছুঁয়েছে না? উইন্ডো মিররে অবলোকন হয় রিচার্ডের হিংস্র চেহারা। ক্রোধে মটমট করছে ধারালো চোয়াল। দু চোখে চলছে অগ্নিকাণ্ড। ভেতর থেকে শুকিয়ে আসে এলিজাবেথের। শির দ্বারা বেয়ে গড়িয়ে পড়ল শীতল ঘাম। গলায় দলা জমাট বাঁধে। সহসায় বহু কসরতে আওড়ায়। আপনি? পিঠ প্যাঁচানো হাতের চাপ আরো দৃঢ় হয়। চুলের মুঠি আরো শক্ত করে চেপে ধরে রিচার্ড। এলিজাবেথের গাল পিষে যেতে থাকে উইন্ডো মিররের সাথে। বাদ ভাঙে কার্নিশে। চেঁচালো রিচার্ড কর্কশ গলায় বলল, তো কি অন্য কাউকে আশা করেছিলে? ইউ ডার্ক রেড। কেঁপে উঠল এলিজাবেথ সেই কণ্ঠের তেজে। সাউন্ড প্রুফ গাড়ির বাইরে গেল না রিচার্ডের হুঙ্কারগুলো। জবথব করে কাঁপতে থাকে এলিজাবেথ। গালের মাংস হাড্ডির সাথে মিশে যাবে এবার। হাতের হাড় বোধহয় এবার ভেঙেই যাবে। ব্যথার শব্দও করতে পারছে না এলিজাবেথ। রিচার্ড প্রতিবারের মতো এবারেও নোংরা বস্তুর মতো ঝাড়ি মেরে ছেড়ে দিল এলিজাবেথের হাত। আর্তনাদ করে ওঠে এলিজাবেথ। আহ! সোজা হয়ে বসতে না বসতে আবারও ধরাশয়ী আক্রমণ। রিচার্ড এলিজাবেথকে এক টানে নিজের কোলে বসিয়ে দিল। শক্ত হাতে চেপে ধরে এলিজাবেথের চিবুক, অপর হাত দিয়ে পেঁচিয়ে ধরল কোমর। বাঁকানো কোমরের পাতলা চামড়া ভেদ করে বেঁধে যায় ধারণো নখ। কাঁদতে থাকে এলিজাবেথ। কোনো কিছুর তোয়াক্কা করে না রিচার্ড। সুচারু আকৃতির নাক ঘষতে থাকে ওর ক্রীবাদেশে। ছোটার জন্যে ফটফট করছে এলিজাবেথ। খামচে ধরে রিচার্ডের চুল টেনে সরাতে চাইলো, তবে রিচার্ড নিটোল। চেঁচালো এলিজাবেথ, ছাড়ুন আমাকে। অবাকের শীর্ষে গিয়ে ছেড়ে দিল রিচার্ড। মুক্তির সুযোগ পেয়ে চকিতে সরে যেতে চাইলো এলিজাবেথ, তবে তা এত সহজে কিভাবে হতে দেয় রিচার্ড? ওর এক হাত দিয়ে এলিজাবেথের কোমর পেঁচিয়ে রেখেছে নিজের সাথে। বাধা দিচ্ছে এলিজাবেথের প্রতিটি চেষ্টা। অবাধ্য হয় হাতের পথ চলা। ভাজে ভাজে ছোটাছুটি করছে। নভেম্বরের বৃষ্টির মতো অপ্রত্যাশিতভাবে বদলে যায় রিচার্ডের স্বর। বৃদ্ধাঙ্গুল রাখলো এলিজাবেথের গোলাপি মসৃণ ওষ্ঠে। ললাটে ললাটের ছোঁয়া, মৃদু ঘর্ষণ, কণ্ঠে কামুকতা। আমায় আদর করো রেড।
বিষাদের এক গভীর ছায়া এলিজাবেথের অন্তঃকরণ গ্রাস করে নেয়। রিচার্ডের শরীরের উত্তাপ তার কাছে বিশ্বের মতো ঠেকছে, জ্বালাময়ী, ভারী এবং অসহ্য। অবাধ্য সেই স্পর্শে এলিজাবেথের শরীর শীতল হয়ে আসে। প্রতিটি স্নায়ু জমে যাচ্ছে তীব্র এক অস্বস্তিতে। মুক্তির জন্য প্রাণপণে চেষ্টা চালায় এলিজাবেথ, কিন্তু শক্ত হাতে বাধা পড়ে থাকাই পারে না। অতঃপর সহসাই নিজের আত্মাকে আরো শক্ত করে ধরে রাখলো এলিজাবেথ। আপনি একটা কীটের থেকেও নিকৃষ্ট। গলদেশ হতে মুখ তুলল রিচার্ড, অধর এলিয়ে বাঁকা হাসলো এলিজাবেথের কথায়। অনর্থক হেসে চাপা স্বরে এলিজাবেথের কানের লতির অতি নিকটে গিয়ে বলল, তোমার জানাতে এখনো যথেষ্ট ঘাটতি রয়েছে রেড। আমার সাথে নিকৃষ্ট শব্দও যায় না। আমি আর কিছু জানতেও চাই না। মুক্তি চাই আমি, মুক্তি। মুক্তি? কেন? তোমার সো কল্ড হাজবেন্ডের সাথে থাকার জন্য? অযথা এমন মানুষের সাথে থেকে কি হবে যার কোনো অস্তিত্বই থাকবে না তোমার জীবনে? রিচার্ডের হিংস্র আচরণে কথা মনে হতেই বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে এলিজাবেথের। ভেজা চোখ তাকালো রিচার্ডের দিকে। হাসছে রিচার্ড, ঠোঁটে বিদঘুটে হাসি। এলিজাবেথ কথা আওড়ায়, কান্নায় জর্জরিত কণ্ঠে। মানে কি বলতে চাচ্ছেন আপনি? দয়া করে ওনার কোনো ক্ষতি করবেন না। আবারও অবাক করে দিয়ে রিচার্ডের সাবলীল জবাব ঠান্ডা গলায় বলল, হ্যাঁ, করবো না তো। সত্যি কিছু করবো না, নিজের হাতে কিছু করবো না। নিজের স্পষ্ট কথাও নতুন এক জটিলতার সৃষ্টি করবে না। গটিয়ে যেতে থাকে এলিজাবেথ, বাঁধ ভাঙে কান্নার। কেন এমন করছেন? কি ক্ষতি করেছি আমি আপনার? আমি শান্তিতে বাঁচতে চাই। কে বাধা দিয়েছে তাতে? রিচার্ডের নিরুদ্বেগ ভাষায় এহেন লাগাতার জবাবে সংযম হারায় এলিজাবেথ। দুর্বল চিত্তে চেঁচালো, যে অন্যের খুশি ছিনিয়ে নেয় তার সুখ দীর্ঘস্থায়ী হয় না, কারণ কর্মের ফল অশেষ বিপর্যয় ডেকে আনে। হোক বিপর্যয় কিংবা আশীর্বাদ, সবকিছুর অংশীদার তুমিও। আপনি যেমনটা চাইছেন তেমনটা কখনোই হবে না। ওষ্ঠপুটের উপর ঠেকে পুরুষালী রুক্ষ খসখসে বৃদ্ধাঙ্গুল। রিচার্ডের ঠোঁটের ফাঁক হতে আগত নিঃশ্বাস আছড়ে পড়ছে এলিজাবেথের রক্তাভ চেহারায়। গভীর থেকে গভীরতম রিচার্ডের স্বর, অ্যাকশন অলওয়েজ স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ড ডার্লিং। আমাকে এসব নোংরা নামে একদম ডাকবেন না। যখন পুরো আমিটাই বিরাজ করি তোমার মাঝে, তখন নামে কি এসে যায় বেবি? তৎক্ষণাৎ মিটে গেলে দুটো ঠোঁটের ভাঁজ একত্র হয়ে একে অপরের শ্বাস প্রশ্বাস। প্রথমে কোমলতা, তারপর কোমলতা ছাড়িয়ে যায় হিংস্রতায়। আচরণ হয় উগ্র, অধিক হয় যন্ত্রণা। রিচার্ডের বুকে অসংখ্য কেল ঘষে দিতে থাকে এলিজাবেথ। আটকে আসে নিঃশ্বাস। ধীরে ধীরে দুর্বল হতে থাকে এলিজাবেথের শরীর। থেমে যায় হাত পা ছোটাছুটি। শুকিয়ে গেল চোখের পানি। তবুও অটল রিচার্ড নিজের হিংস্রতার আধিপত্য বিস্তারে। গড়িয়ে গেল কিছু মুহূর্ত। ভালোবাসা নামক নৃশংসতার সমাপ্তি ঘটে বেদনায়। ব্যাপারটা দারুণ না রেড? হারিমুন করতে আসছো হাজবেন্ডের সাথে, অথচ জোরে শব্দ করে কাঁদতে শুরু করে এলিজাবেথ। বুকের ভিতর জমে থাকা দুঃখ, অপমান, একাকিত্বতা যা প্রকাশ পায় কেবল চোখের জলে, এক অনন্ত বেদনা গড়িয়ে পড়ে বিন্দু বিন্দু কোণায়। যে মরীচিকা থেকে পালাতে চায় সে, কিন্তু সেখানেই পা পিছলে পড়ে যায় বারবার। আর সেই শ্বাসরুদ্ধকর বেদনা। আমি এই যন্ত্রণা থেকে মুক্তি চাই, প্লিজ আমাকে ছেড়ে দিন। রিচার্ড কায়নাত নিজে শান্তি না পেরে কাউকে শান্তিতে থাকতে দেয় না। হারামি আমার রক্তে। এলিজাবেথ একই স্বরে হা হুতাশ করে প্রলাপ পারতে থাকে। অধিক সময় শ্বাস নিতে পারায় কথা ভেজে ভেজে আসছে। সেই সাথে রান্নায় বুঝে আছে গলা। ফ্যাসফেসে আওয়াজে আওড়ায়, আমি মুক্তি চাই। রিচার্ডের কাটকাট গলায় বিলম্বহীন জবাব, সম্ভব নয়। এলিজাবেথ এই প্রথমবারের মতো পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো রিচার্ডের চওড়া তামুকে। আত্মার সোডিয়াম আলোতে কিছুটা আলোকিত হয় গাড়ির ভেতর। আদেও আলোতে সর্বপ্রথমে অবলোকন হয় রিচার্ডের গালের আক্রমণাত্মক কাটার দাগ। আজকের চাহনিতে ছিল না কোনো ঘৃণা, বিষাদ, ছিল অব্যক্ত কিছু একটা। মানুষ তো তাদের জোর করে নিজের সাথে রাখতে চায় যাতে তারা আকস্মিক ঝড়ের বেগে ছিটকে গিয়ে সিটে পড়লো এলিজাবেথ। কাঁধে আঘাত লাগলো গাড়ির ভোরে লেগে। গ্যাংস্টারটার বয়স ফিরে গেল তার নিজ বৈশিষ্ট্যে।
রং পরিবর্তন হলো সমুদ্র নীল গভীর চোখ জোড়ায়। হিংস্রের গর্জনে কেঁপে উঠল এলিজাবেথ। আমার সাথে এসব যায় না, একদমই না। আমি রিচার্ড কায়নাত। নমনীয়তা অনুগত্যতা তো একদমই না। আর তুই, ইউ আর নাথিং বাট এ পিস অফ শিট টু মি, এ গার্ল হু জাস্ট পিসেস মি অফ, সামওয়ান আই হেট মোর দ্যান এনিথিং। গলায় দলা কুণ্ডুলি পাকিয়ে রাজত্ব কায়েম করলো কান্না এলিজাবেথের। এ- এ- এত ঘৃণা তবু কেন এত জোর জবরদস্তি? অতর্কিতে কণ্ঠনালী আবারও চেপে ধরল রিচার্ড। তীব্র ক্রোধে দাঁতে দাঁত পিষতে থাকে। এবার একটুও ছটফট করে না এলিজাবেথ, বরঞ্চ অনড়ভাবে চেয়ে থাকে রিচার্ডের ধারালো চিবুকে, যা চিরে চেঁচাতে থাকলে রিচার্ড